আজকে আমরা শুনব করিম মাঝির জীবনের ঘটনা। করিম মাঝি তার নিজের হাতে অনেক মানুষকে খেয়া পার করেছে। আজকের ঘটনাটি এসেছে বরিশালের পটুয়াখালী জেলা থেকে, যেখানে করিম মাঝি নামে একজন লোক বসবাস করতেন। তার যুবক বয়সে তিনি যখন মাঝি ছিলেন তখন তার সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা। ঘটনাটি এমন ছিল যে সে এক জিনের দেখা পায় এবং পরবর্তীতে জিনের দেশে গিয়ে সেই জিনের একটি মেয়ে ছিল, তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় এবং সেখানে বেশ কয়েক মাস সে অবস্থান করে। এবং তারপর সেখানে তার সঙ্গে কি ঘটেছিল সেই ঘটনাটি আজকে তার কাছ থেকে তার পাঠানো ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে শোনাব। করিম মাঝি নিজেও অসংখ্য মানুষকে খেয়া পার করিয়েছেন এবং এখন তার বয়স অনেক বেশি। তিনি ঘটনাটি বলেছেন তার সঙ্গে ঘটেছিল 1994 সালে। তখন সে যুবক ছিল এবং ওই যুবক বয়সে সে যখন এক জায়গায় থেকে অন্য জায়গায় খেয়া পার করতেন তখনকার ঘটনা তিনি শেয়ার করেছিলেন। সেহেতু আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা জানব করিম মাঝি কিভাবে একটি জিনের সাহায্য করেছিলেন এবং তার মাধ্যমে সেই জিনের জগতে পৌঁছেছিলেন এবং পরবর্তীতে সেই জিনের মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তাহলে চলুন আমাদের আজকের ঘটনা শুরু করা যাক। আমার নাম করিম, আমি গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছি এবং এখানেই আমার সমস্ত কিছু। আমরা মোট 7 ভাই বোন। 7 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট ছিলাম হচ্ছে আমি, যার কারণে আমি যা ইচ্ছা তাই করে বেরিয়েছি। আমার বাবা যে খুব বেশি বড়লোক ছিল এমন না, পড়াশোনা তেমন করিনি। আব্বা আম্মা অনেক চেষ্টা করেছে স্কুলে পাঠানোর, এমনকি আমার বড় ভাইরাও চেষ্টা করেছে স্কুলে যেন আমি যাই। আমার বড় 2 ভাই শিক্ষিত হয়ে বর্তমানে ভালো জায়গায় কাজ করছে, তবে আমি কখনো পড়াশোনা করতে চাইনি। আমার সঙ্গে যখন ঘটনাটি ঘটে তখন আমি ফুল টাইম নৌকা চালাতাম এবং ওই সময়টাতে আমি অনেক মানুষকে এপার থেকে ওপার করিয়েছি। বিশেষ করে আমার নৌকা দিয়ে আমাদের যে হাট ছিল, হাটবারের দিনগুলোতে আমি মানুষজন এই পার থেকে ওই পারে পার করতাম। কিন্তু অনেক সময় ছিল যে এক গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য উপজেলায় যাওয়ার জন্য মানুষ নৌকা ব্যবহার করত এবং সেই সময়টাতে নৌকার চল ছিল অনেক বেশি, যার কারণে নৌকা বেশ ভালোই চলতো। এবং আমি একটু বড় হওয়ার পর এই নৌকার পেশায় বেছে নিই এবং আব্বাকে বলে এবং বড় ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটা নৌকা কিনি এবং আমাকে সবাই করিম মাঝি বলেই চিনত, কারণ ওই ঘাটে তখন আমি সবসময় থাকতাম। আমি সর্বপ্রথম ওই ঘাটে নৌকার ওই চলটা চালু করি। তার আগে এখানে অনেক আগে চলতো, কিন্তু পরবর্তীতে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ কয়েক বছর পর আমি যখন নৌকা নিয়ে আবার ওই হাটে আমরা নৌকা চালানো শুরু করি তখন আস্তে আস্তে করে সেখানে নৌকার পরিমাণ বাড়তে শুরু করে। শুরুতে 4-5 বছর আমি ওইখানে চালিয়েছি। পরবর্তীতে চিন্তা করলাম যে বাজারের এখানে আগের মতো আর তেমন আয় রোজগার হচ্ছে না। বিশেষ করে হাটবারগুলোতে আমি এইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতাম, অন্য কোথাও যেতাম না। আমাদের এই বাজারে মোট 2 দিন হাট বসত এবং এই 2 দিনই গভীর রাত পর্যন্ত আমি এখানে খেয়া দিয়ে লোকজন পারাপার করতাম। আমার সঙ্গে যেদিন ঘটনা ঘটেছিল সেদিনকেও ছিল বৃহস্পতিবারের দিন হাট এবং সেই রাত্রে অনেক লোকজন দূর দূরান্ত থেকে এই হাটে এসেছিল। আমাদের এই হাটটা অনেক বড় এবং অনেক বিশাল এবং সেই জন্য প্রত্যেক বৃহস্পতিবার এখানে যেন একটা মেলার মতো বসে। দূর দূরান্ত থেকে এমনকি আশেপাশের জেলা থেকে মানুষজন এখানে আসে হাট করার জন্য। আমি সেই হাটেই খেয়া পার করতাম এবং সেদিনকে প্রচণ্ড পরিমাণ লোক হয়েছিল হাটে। রাত 11টা বেজে যাওয়ার পরেও লোকজন যেন এই পার থেকে ওই পারে যাতায়াত করছিল এবং নদীর এই পার থেকে অনেক মানুষ ওই পারের ওই হাটে হাট বাজার করতে যেত। রাত্রির 11টা বেজে গিয়েছিল তখন। আমি সেইখানে তখনও নৌকা নিয়ে বসেছিলাম এবং যাত্রী পারাপার করছিলাম। রাতটা ছিল জ্যোৎস্না রাত, আর আমার তখন টাকা ইনকাম করার প্রচুর নেশা ছিল। আমি বাড়িতে যেতাম না, আর বিশেষ করে বর্ষাকালে আমি এই নৌকায় করে মাছ ধরতাম এবং এটা ছিল আমার একটা অন্যরকম নেশার মতো। সেই মাছগুলো বিক্রি করে অনেক টাকা হতো। ততক্ষণে আমি বিয়ে শাদী তেমন করিনি। আমি ছোটবেলা দিক থেকে দেখতেই বেশ সুন্দর ছিলাম এবং সকলে আমাকে শ্যামলা সুন্দরী বলে ডাকত, কারণ আমি আমার অন্যান্য ভাইগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি শ্যামলা এবং ফর্সা হয়েছিলাম। দেখতে সুন্দর ছিলাম সেটা নিয়ে আমি গ্রামের ছেলে তত গর্ব করতাম না, কিন্তু
আমি যে আমার অন্য ভাইদের থেকে তখন বেশি টাকা ইনকাম করতাম সেটা নিয়ে অনেক গর্ব করতাম। কারণ সারাদিন নৌকা চালিয়ে দেখা যেত ওই সময়ে আমি একদিনেই প্রায় 200-300 টাকা ইনকাম করে ফেলতাম, যেটা আমার জন্য এবং ওই সময়টাতে অনেক বেশি টাকা ছিল। এবং আমি সত্যি এসব টাকা নিয়ে বেশ খুশি ছিলাম এবং অনেক টাকা উড়িয়েছি। ওই সময়টাতে আমি হাটবারগুলোতে বেশি কামাতাম বলে বেশি রাত পর্যন্ত থাকতাম। সেদিনকে আমি বেশি রাত পর্যন্ত ছিলাম। রাত 12টা বেজে যাওয়ার পরেও শেষ যাত্রী পারাপার না করে দিয়ে আমি বাড়িতে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে ওই সময়টাতে দেখলাম যে বাজার একদম ফাঁকা হয়ে গিয়েছে, যাত্রী ততক্ষণে সকলে চলে গিয়েছে। এই পাশে আর যাওয়ার কেউ নেই। প্রায় 20 মিনিট ধরে বসে আছি। সাধারণত এরকমটা হয় না। আমি নৌকাটা ঘাটে বেঁধে বাড়ির দিকে রওনা দেব চিন্তা করলাম। পরদিন সকালে উঠে এখান থেকেই আবার যাত্রী পাওয়া যাবে। দূরের নাই রোড যাইতে গেলে আমাকে অনেকে ভাড়া করত, যে এইখান থেকে অন্য গ্রামে যাবে অথবা পাশের অন্য জেলায় যাবে, তখন আমাকে ভাড়া করত। নদীপথে গেলে তাদের সুবিধা হতো, বেশ কিছু জিনিস এক নৌকা ভরে নিয়ে যেতে পারত, ভাড়াও কম পড়ত। সেই জন্য নদীপথে এই মাঝিকে ভাড়া করত। আমি নৌকাটা বেঁধে উপরে উঠে আসব, ঠিক সেই মুহূর্তে একজন মুরব্বী দেখতে লোক খুব তড়িঘড়ি করে পাশ দিয়ে হেঁটে আসলো। বাজারের উপর দিয়েও নেমে না, পাশ দিয়ে হেঁটে নদীর কূল দিয়ে সম্ভবত এসেছে। সেই লোকটি আমার কাছে তড়িঘড়ি করে আসলো। মুরব্বীর মতো লোক, মুখে লম্বা দাড়ি, তার সঙ্গে আরেকজন যুবক ছেলে আছে। তবে তাদের উচ্চতা আমার থেকে অনেক বেশি। তেনারা লম্বায় প্রায় 6 ফুটের বেশি হবে। মুরব্বী লোকটার মুখে লম্বা দাড়ি, একদম কোমর পর্যন্ত সেই দাড়ি বেয়ে এসেছে, সাদা চকচক করছে। চাঁদের আলোতে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে তার নাকটা যে অনেক লম্বা সেটা দেখে বুঝতে পারছি আমি। আমি তখন তাকে বললাম যে, কি মশাই, এত রাত্রে এই পাশ থেকে কোন দিক দিয়ে আসলেন? তিনি আমাকে বললেন যে, করিম, আমাকে অন্য একটা গ্রামে পার করে দিয়ে আসতে হবে। তুমি কি পারবা? যদি পারো তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দিব। কোনো কথা বাড়িও না, তাড়াতাড়ি যেতে হবে। আমি তখন কিঞ্চিত ভয় পেয়ে বললাম, আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনাকে তো আমি চিনি না, আর এত রাত্রে বলে আপনি কোন গ্রামে যাবেন? তখন তিনি মালিগ্রামের কথা বলল। মালিগ্রাম হচ্ছে আমি যেখানে থাকতাম সেইখান থেকে প্রায় 4 গ্রাম পরে। গিয়ে ফিরে আসতে আসতে ফজরের আজান দিয়ে দিবে। আমি তখন তাকে বললাম যে, এখন তো গিয়ে ফিরে আসতে হবে, ফজর আজান দিয়ে দিবে, আর এত দূর আমি যাবও না। আজকে সারাদিন নৌকা চালিয়েছি, খুবই ক্লান্ত। আপনারা দয়া করে ওই সামনে উঠে হেঁটে চলে যান রাস্তা দিয়ে। তেনারা তখন বললেন যে, করিম, আমরা খুব বিপদে আছি, দয়া করে তুমি আমাদেরকে সাহায্য করো। যদি এটা করো তাহলে আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, সেটা তো আমি তোমাকে বলেছি। আমি তখন বললাম, আমি খুব ক্লান্ত আর আমার খুব ক্ষুধা লেগেছে। তখন তিনি বললেন যে, আমাদের সঙ্গে খাবার আছে, আমি তোমাকে খাবার খাইতে দিব। তুমি চলো, আর কোনো কথা বাড়িও না, নৌকাটা চালাতে শুরু করো। তারপর ওনারা তড়িঘড়ি করে নৌকার উপর উঠে বসলেন। আমি আর কি করার, ওনারা যেহেতু বলেছে যে বেশি টাকা দিবে, তো সেহেতু আমি তখন ওনাদের সঙ্গে নৌকায় উঠলাম এবং নৌকাটা আমি বৈঠা মারতে শুরু করলাম। মালিগ্রাম এখান থেকে বেশ খানিকটা দূরে, 4 গ্রাম পরে, মানে নদী পথে অনেকটা দূরে। আমি তখন তাদের সঙ্গে বৈঠা মারতে শুরু করলাম এবং নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলাম। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, কিছু দূর যাওয়ার পরে, সেটা আমি বলছি। তার আগে তেনারা ওই তড়িঘড়ি করে বসলেন এবং বসে এদিক ওদিকে শুধু তাকাচ্ছিলেন। আমার নৌকার ওপরে তো কোনো ছাউনি ছিল না, নৌকাটা সম্পূর্ণ খোলা ছিল, যেহেতু আমি এইখানে যাত্রী পার করতাম, সাইকেল টাইকেল অনেক কিছু উঠতো, এই জন্য আমি সেখানে কোনো রাখিনি। তো তিনি তখন বললেন যে, তোমার নৌকায় কি কোনো ছাউনি আছে? যদি থাকে তাহলে সেটা পেতে দাও। আমি বললাম কি যে, না, সেটা তো নেই, তবে আমার কাছে একটা আছে, মাছ ধরার অ্যাঙ্গেল আছে, ওইটা দিয়ে আমি কিছু একটা করতে পারি। তারপর মাছ ধরার অ্যাঙ্গেলটা ওরকমভাবে নৌকার সাথে বেঁধে উপরে একটা কাপড় টেনে দিলাম, দিয়ে সেটাকে এক প্রকার ছাউনির মতো বানালাম। তার ভিতরে তিনি বসলেন। জ্যোৎস্না রাত, খুব সুন্দর লাগছিল, বাতাসে নৌকা এমনি এমনি টেনে দিচ্ছিল। আমি আবার বুদ্ধি করে আমার নৌকাতে অনেক সময় বাতাসের দিকে যদি যেতে হতো, তাহলে আমি পাল রাখতাম, যাতে করে ওই পালে কিছুটা টানতে পারে আর কি। তো দেখি নৌকাটা বাতাসের দিকেই যাচ্ছে, তবে পালটা উঠিয়ে দিয়ে হালকা বৈঠা মারতে শুরু করলাম এবং পালে হালকা হালকা যাচ্ছিল। তখন তিনারা বললেন যে, নৌকা আস্তে আস্তে চালাও, তোমার কোনো আর তাড়া নেই, আমাদেরকে ফজরের আজানের আগে মালিগ্রাম পৌঁছিয়ে দিলেই হবে। আমি বললাম, ওইখানে আপনারা যাবেন কি জন্য? মালিগ্রামের জায়গাটা হচ্ছে গিয়ে দুই পাশে খুব ঘন বিরান জঙ্গল আছে নদীর পাড়ে, আমি এর আগেও গিয়েছি। তেনারা তখন বললেন, কাজ আছে, কথা বলো না, তোমার নাকি ক্ষুধা লেগেছে, তোমার জন্য কি খাবার নিয়ে আসবো? আমি বললাম, হ্যাঁ, ক্ষুধা তো লেগেছে,
তো এই সময় আপনি খাবার নিয়ে আসবেন কোত্থেকে? ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম ওই মুরব্বির যে লোকটা ছিলেন তিনি ওই পাশ থেকে একটা বিশাল আকৃতির থালা, ছেনির মতো থালা আমার দিকে এগিয়ে দিলেন। এবং ওই পাশের ছেনির মতো এই থালাটা কোত্থেকে আসলে আমি বুঝলাম না। এই ছেনির থালাটা যদি উনি কোথা থেকে নিয়ে আসেন তাহলে তো আমি দেখব, কিন্তু ওনার হাতে তখন কিছুই ছিল না। উনি তখন সেই ছেনির মতো থালাটা আমার হাতে দিলেন এবং আমি তার উপরে ঢাকনা সরাতেই সুগন্ধে আমার পেট ভরে যাচ্ছিল। সেখানে ছিল পোলাও, মাংস, আরও বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় বস্তু এবং বড় বড় মিষ্টির একটা টুকরো। একটা মিষ্টি খেলে পেট ভরে যাওয়ার মতো অবস্থা। এত বড় মিষ্টি এবং খুব সুস্বাদু সেই খাবার। আমার যেহেতু খুব ক্ষুধা লেগেছিল, আমি সেই দুপুরবেলা খেয়েছি। ভাবলাম যে আবার খেয়ে নিই আর কি। তো তখন আমি সেই খাবারগুলো খেতে শুরু করলাম এবং ওই সময়টাতে আমি অনেক খেতে পারতাম, প্রচুর খেতে পারতাম, যার কারণে সেই প্লেটের যত খাবার ছিল তার প্রায় 2/3 খেয়ে ফেললাম। আর 1 অংশ ছিল, আমি সেটা নৌকার পাটাতনের উপর রেখে দিলাম। রাখার পর আমি তখন নৌকা চালাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করলাম যে নদীর কূলে, দুই পাশে তো দেখা যায় নদীর কূল, তো কূলে কোনো একটা জিনিস হেঁটে আসছে আমাদের সঙ্গে। তবে সেই জিনিসটা নদীর কূলের উপর নেই, বরঞ্চ নদীর পানির উপর দিয়ে হেঁটে আসছে। তো আমি এটা আচমকা দেখিয়ে ওনাদেরকে বললাম যে ওইখানে একটা লোক পানির উপরে হাঁটতেছে, দেখেন না? ওইটা কি সত্যি? দেখেন তো আপনারা ঠিক দেখতেছেন কি না? তখন ওই মুরব্বী লোক বললেন কি যে ওর দিকে তাকানোর দরকার নেই, তুমি সোজা নৌকা চালাতে শুরু করো। তো আমি তখন তাকে বললাম যে আপনি কে এবং আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তো সেই মুরব্বী লোকটা বললো যে তোমার কোনো ভয় নেই, তুমি চলো, আর ওদিকে তাকিও না, সম্ভবত কোনো পিচাস টিচাস বা এই জাতীয় কোনো কিছু, তাকিও না, রাত্রেবেলা এরকম অনেক ঘটনা ঘটে। তো তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল এবং কিঞ্চিত ভয় পেতে লাগলাম। তো মুরব্বী লোকটা তখন বললেন যে কিছু না, কিছু হবে না, তুমি চলো আর আয়াতাল কুরসি পড়তে থাকো। তো আমি তখন আয়াতাল কুরসি পারতাম না, আমি তখন বললাম যে আমি তো পারি না। তো তিনি তখন বললেন চুপচাপ তুমি নৌকা চালাও, কোনো কথা বলো না। তো যাই হোক, খানিকটা দূরে যাওয়ার পরে আমি দোয়া দরুদ পড়তে লাগলাম এবং ডান দিকে তাকিয়ে দেখলাম ওই জিনিসটা নেই আর কি। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম যে ওই জিনিসটা ওরকমভাবে পানির উপর দিয়ে হেঁটে আসছে, কিন্তু এদিকে আসছে না। আমি তখন নৌকা চালাতে শুরু করলাম এবং চালাতে চালাতে প্রায় রাতের 2:30 বেজে গেল সেখানে পৌঁছাতে। এবং আমি যখন তাদেরকে মালিগ্রাম ওই ঘাটের কাছে নামিয়ে দিলাম, তো ঘাটের ওখানে নামতে নামতে আমাকে বলল যে তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার সঙ্গে পরে আবার আমি দেখা করব, এখন আমার খুব বিপদ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাই বলে ওনারা ঘাটে শুধুমাত্র উঠল, আমি শুধুমাত্র এতটুকুই দেখলাম যে ঘাটে উঠেছে মাত্র এবং ওঠার ন্যানো সেকেন্ডের মধ্যে তারা গায়েব। ওইখানে নেই তো নেই, আশেপাশে কোথাও নেই। তারা যদি ওই ঘাটের উপর দিয়ে উঠতে হলে তো তারা অন্ততপক্ষে দৌড়ে উঠবে বা যেভাবেই হোক, সেকেন্ডের মধ্যে তার গায়েব হয়ে যেতে পারে না। নৌকা থেকে পা সরানো মাত্রই তারা গায়েব হয়ে গিয়েছে এবং আমার চোখের সামনে। এটা যখন আমি দেখলাম তখন আমি আসলে ভীষণ ভয় পেলাম, কারণ ভয় পাওয়ার মতোই অবস্থা। আর ওইখান থেকে ওনারা কে ছিল বা কিসের জন্য আমার কাছে এসেছিল তা তো আমি কিছুই জানি না। তো আমি তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই ওনারা কোনো ভূত প্রেত বা এই জাতীয় কোনো কিছু ছিল। তো আমি তখন ওই নৌকার উপরেই ওইখানে বসে রইলাম, কারণ ওইখান থেকে সরার কোনো সাহস আমার ছিল না। আর আমি সত্যি ওইখানে ওই সময়টাতে অচেতন হয়ে পড়ি এবং মানে আমার জ্ঞান ছিল আবার জ্ঞান ছিল এরকম একটা অবস্থা। তো যাক, বেশ খানিকক্ষণ পর ফজরের আজান হয়, কতক্ষণ সময় মাঝখানে কেটেছে জানি না, আমার কানে ফজরের আজান ভেসে ওঠে এবং তখন আমি নৌকাটা নিয়ে আবার চালাতে শুরু করি, কারণ আমি জানি যে ফজরের আজানের পর কোনো ভূত প্রেত অথবা এই জাতীয় কোনো জিনিস মানুষকে আচর করতে পারে না। এই জন্য ফজরের আজান পর্যন্ত আমি ওইখানে এরকম বসেছিলাম এবং এক প্রকার অচেতন হয়ে গিয়েছিলাম মাঝখানে। তো আমি ভয় পেয়েছিলাম, আমি জানতাম যে ওনারা কোনো মানুষ নয়, ওনারা নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা আমার আশ্রয় নিয়ে ওনারা হয়তো কোনো বিপদে পড়েছিল, আমাকে নিয়ে পর্যন্ত এসেছে, কিন্তু আমাকে নিয়ে যেতে পারেনি। তো এরকম একটা ভয়ানক রাত আমার সেদিন কাটে। আমি ওইদিনকে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পর আমার তো খুব জ্বর চলে আসে, ওইদিনকে দুপুর থেকেই আমি আর কোথাও যেতে পারি না। তো আমার মা আমাকে খুব বেশি ভালোবাসতো, সবসময় আমাকে খাওয়াতো, পড়াতো, সমস্ত কিছু করতো আমার মা, এবং আমি ইনকাম করে আমার মাকে প্রায় অনেক কিছু কিনে দিতাম। তো ওই সময়টাতে আমার ভালো ইনকাম হতো, সব কিছু মিলে অনেক বেশি ইনকাম ছিল আমার। তো আমি নৌকাটা নিয়ে আমি ডিরেক্ট আমাদের যে ঘাট আছে সেই ঘাটে এসে আমি বাড়িতে চলে আসি এবং পরের দিন দুপুর থেকে আমার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর আসতে শুরু করে এবং এই জ্বরের ভিতরে আমি যেন নিজেকে আর কোনোভাবেই ভয় থেকে সামাল দিতে পারছিলাম না। কিছুক্ষণ পর পর আটকে উঠছিলাম। তো মা আমাকে জিজ্ঞেস করলো যে কি রে, তোর কি হয়েছে আর তুই এরকমভাবে ভয় পাচ্ছিস কিসের জন্য, কি সমস্যা? তো আমি তখন মাকে গতকালকের ঘটনা বললাম।
তো মা তখন বলল যে তুই কেন গেছিস এত রাত্রেবেলা? এত রাত্রেবেলা জিন পরীরা ঘোরাফেরা করে, আর খারাপ পিচাস টিচাস সব ঘোরাফেরা করে, ওরা যে তোকে মেরে ফেলেনি এটাই তো তোর কপাল। তা আমি তখন বললাম, হ্যাঁ মা, ওরা তো আমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু সেটা করতে পারেনি, আমি এই যাত্রায় বেঁচে গিয়েছি। তো আমার তো তখন খুব শরীর খারাপ, আমাকে হচ্ছে গিয়ে মা একটা কবিরাজের কাছে নিয়ে গেল। মাঝে মধ্যেই আমরা কবিরাজের কাছে যেতাম, আমাদের যে কোনো সমস্যা হলেই আমরা আগে কবিরাজের কাছে দৌড়াতাম। তো আমি আর মা সেদিনকে কবিরাজের কাছে গেলাম। তো কবিরাজের কাছে যাওয়ার পর সেই কবিরাজ বললেন যে তোমার ছেলের ওপর একটা জিনের আছর আছে এবং সেই জিনটা তোমার ছেলেকে ভর করেছিল, কিন্তু ভাগ্য ভালো যে তারা তোমার ছেলেকে ছেড়ে চলে গিয়েছে। তো ওই পীর সাহেব উনি এটাই বললেন আর কি। তো বলার পর আমি তো তখন খুব ভয় পেয়ে আছি এবং ওনারা দুজন কোনো মানুষ ছিলেন না, ওনারা দুজন ছিলেন জিন। সেটা যখন আমি জানতে পারলাম তখন তো আমি একদম ভয়ে কাবু, আমার শরীরে আরও জ্বর চলে আসলো রাত্রেবেলা। এবং এদিনকে আমি কবিরাজের বাড়ি থেকে ফিরে আমার শরীরে খুব জ্বর ছিল এবং সেই জ্বর অবস্থায় আমি হচ্ছে গিয়ে আমার যে বারান্দার ঘর আছে সেই বারান্দার ঘরে শুয়েছিলাম। তো ওই দিন রাত্রেবেলা যে আরও এরকম একটা ঘটনা ঘটবে সেটা আসলেই কল্পনাতীত ছিল না এবং সত্যি বিষয়টা ভীষণ ভয়ঙ্কর ছিল। তো আমি অর্ধেক রাত্রেবেলা ওষুধ খেয়ে ঘুমিয়েছি, কবিরাজ যে ওষুধ দিয়েছিল, কিঞ্চিত জ্বর কমেছিল তখন। আমি তখন ওইখান থেকে উঠে আমি হচ্ছে গিয়ে প্রসাব করার জন্য আমাদের আম গাছের গোড়া আছে একটা, সেই আম গাছের গোড়ায় যাই। রাত্রেবেলা আমার পাশে হচ্ছে কি দুইটা খাট ছিল পাশাপাশি বসানো। তো এক পাশে আমার মা শুইছে আর এক পাশে আমি শুইছি। তো আমি মা তো এখানে আছে সেটা ভেবে আমি উঠে হচ্ছে গিয়ে সেখানে প্রসাব করার জন্য গেলাম। তো যাওয়ার পর আমি দেখতে পেলাম যে আমাদের যে বাড়ির পাশে যে ছোট্ট কুয়াটা আছে, সেই কুয়ার দুই কুয়ার মাঝখান দিয়ে যে হাঁটার রাস্তা আছে, সেই হাঁটার রাস্তা ধরে দুজন লোক আমার দিকে এগিয়ে আসছে। সেই দুজন লোকের শরীরে হচ্ছে কি জল করে আলো জ্বলছে, নীল রঙের এক ধরনের আলো, তাদের শরীরে আলো জ্বলছে, তাদের পরনে সাদা জুব্বা, মুখে লম্বা দাড়ি এবং তাদের মুখমণ্ডল হচ্ছে ঢাকা আর কি, মুখ চেনা যাচ্ছে না। তো তারা ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে। আমি প্রথম মনে করছিলাম যে হেঁটে আসতেছে, কিন্তু পরে দেখলাম ঘোড়ায় চড়ে ওই সরু রাস্তা ধরে হেঁটে আসতেছে, যেখানে দুই পা দিয়ে হাঁটা অসম্ভব, সেখানে ওনারা ঘোড়ায় চড়ে আসতেছে। তো এটা দেখে তখন আমার তো ভয়, আমি একদম অবস্থা খারাপ, ওরকম অবস্থায় আমি তখন দৌড় দিতে যাই। তো লোক দুটো তখন আমার বাড়ি যে উঠান আছে সেই উঠানের ওইখানে দাঁড়ায় এবং দাঁড়ানোর পর বলতেছে কি যে করিম, তুমি আমাদেরকে দেখে ভয় পাচ্ছ কিসের জন্য? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্দার পাঠিয়েছে, তুমি চলো আমার সঙ্গে। তো আমি তো তখন লুঙ্গি পরা, আমার ওই লুঙ্গি আমি নষ্ট করে ফেলেছি আমার ওই বিশেষ প্রস্রাবের সাথে। তো তখন ওনারা বললেন যে তুমি চলো, তোমাকে আমাদের সর্দার ডেকেছেন এবং তোমাকে পুরস্কৃত করবেন। তো ওই কথা শোনার পর তখন আমি ভয়ে একদম অচেতন অবস্থা আমার। তো আমি ওইখানেই অচেতন হয়ে যাই। ওই লোক দুটো আমাকে যে ধরলো, দুই হাত দিয়ে ধরে আমাকে যে ঘোড়ায় তুললো, তোলার পর আমি যে ওনাদের যে ঘোড়া আছে ওটা যে উড়ে যাচ্ছে সেটা আমি কিঞ্চিত বুঝতে পারলাম এবং সেটা যে আকাশে ভাসছে সেটা আমি খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম। তারপর আমি অচেতন হয়ে যাই, আমার আর জ্ঞান ছিল না, আমি সত্যি জ্ঞান হারিয়ে ফেলি তখন। তো ওই সময়টাতে আমার একটাই বিশ্বাস ছিল যে এরা আমাকে নিয়ে নিশ্চয়ই মেরে ফেলবে অথবা কোনো খারাপ কাজ করবে আমার সঙ্গে। আমি খুব ভয়ে ছিলাম। তারপর আমার যখন চোখে মুখে পানি ছেটানো হলো, আমাকে একটা জায়গায় নিয়ে শোয়ানো হয়েছিল, একটা পাথরের উপর আমি শুয়েছিলাম এবং সেই যে ঘরের ভিতরে শোয়ানো হয়েছিল সেই ঘরটা হচ্ছে পাথর দিয়ে তৈরি, চারপাশে পাথর এবং এখানের বিছানাটাও পাথরের উপর আমি শুয়ে আছি। বেশ খানিকক্ষণ পর দুজন লোক আমার চোখে মুখে পানি ছেটালো, আমি পানি ছেটানোর সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আমার গায়ে তখনও জ্বর ছিল, বেশ ভালোই জ্বর। তো ওঠার পর আমি দেখি কি যে সেই দুজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তেনারা দুজন আমাকে হচ্ছে কি বলছেন যে তুমি ভয় পেও না, ভয় পাওয়ার মতো কিছু নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না, ক্ষতি করার জন্য নিয়ে আসিনি। আমি বারবার চিৎকার করে বলছিলাম আপনারা কারা, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন, আমি বাড়ি যাব, আমার আম্মাকে ডাকছিলাম বারবার। কিন্তু ওই মুহূর্তে ঘরের দরজা খুলে গেল এবং দরজা খোলা মাত্রই একজন মুরব্বী ঘরের ভিতরে প্রবেশ করলো। তার মুখে এসেই কোমর পর্যন্ত দাড়ি, এই দাড়ি আমি চিনি। তো তেনাকে দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম। তো আমি যখন তার চেহারার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে সেই লম্বা মতো নাক এবং লোকটা আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার গায়ে জলজল করে আলো জ্বলছে, নূরের মতো আলো এক প্রকার, এবং তিনি মুচকি হাসছেন। হেসে আমাকে বললেন, করিম তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো তোমাকে ভয় দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি, অথবা তোমার কোনো ক্ষতি করব না, তুমি জানো আমি কে? তখন আমি কিঞ্চিত নিজেকে সামলে নিয়ে বললাম, কি আপনি এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে আমি চিনতে পারছি, আপনি সেদিনকে আমার নৌকায়। লোকটি তখন বললেন যে হ্যাঁ, আমিই সেদিনকে তোমার নৌকায় চড়েছিলাম আর সেদিনকে আমি খুব একটা বিপদে পড়েছিলাম।
কি বিপদে পড়েছিলাম সেটা তোমার জানার দরকার নেই। তবে তুমি আমাকে সেদিনকে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করেছিলে করিম, আর এজন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না। সেদিনকে তুমি আমার উপকার করেছিলে, তার প্রতিদান দেওয়ার জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এবং এখানে তুমি আমার মেহমানদারিতে কিছুদিন থাকো। যাওয়ার সময় তোমার হাত ভরে আমি স্বর্ণালঙ্কার এবং নানান প্রসাধনী সহ খাবার বস্ত্র আমি দিয়ে তোমাকে বাড়িতে পাঠাবো। তুমি একদমই চিন্তা করো না, ঠিক আছে? তখন আমার মন খানিকটা শান্ত হলো। তারপর ওই মুরব্বী লোকটা আমার কপালে হাত রাখলেন। তার হাতটা ছিল একদম শীতল এবং খুব বড় আকৃতির হাত। হাত রাখতেই তিনি দেখলেন আমার শরীরে ভীষণ জ্বর। তারপর তিনি আমার মাথায় হাত রাখলেন। হাত রেখে চোখ বন্ধ করে একটা দোয়া পড়লেন। দোয়া পড়ে তিনি যখন আমার কপালে ফু দিলেন এবং আমার শরীরে ফু দিলেন, ফু দেওয়ার 5 মিনিটের মাথায় আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেল এবং আমার শরীরে যে জ্বর ছিল সঙ্গে সঙ্গেই সেই জ্বর নেমে গেল। আমি যেন আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। তার মানে লোকটা সত্যি খারাপ কেউ না। আমি যতটুকু ভেবেছিলাম ততটুকু তো মোটেই না। তিনি অনেক ভালো একজন জিন। এবং তিনি যখন আমাকে বললেন যে তুমি ঠিকই ধরেছিলে, আমি একজন জিন এবং আমি এই বুড়ো জিন কাবিলার সর্দার, এবং তুমি আমাকে সেদিনকে উদ্ধার করেছিলে, এই জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তুমি ভয় পেও না করিম, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি এখানে থাকো, আমাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করো। তারপর উনি এখান থেকে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর দুজন দাসী সেখানে প্রবেশ করলো। তাদের মুখে ঘোমটা দেওয়া এবং কাপড় জাতীয় মশারি জাতীয় এক ধরনের কাপড় তাদের মুখে লাগানো, চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তেনাদের হাতে দুটো থালি, থালির মধ্যে একটার ভিতরে অনেক দামি কাপড়, আরেকটার ভিতরে বেশ সুন্দর সুগন্ধি এবং নানান ধরনের ফুল আর এটা ওটা দিয়ে ভরা। তেনারা তখন ওই জিনিসগুলো দিয়ে গেলেন এবং ওইখানে থাকা সেই জিন দুজন আমাকে বললেন, চলুন আপনাকে গোসল করতে হবে। তাই বলে আমাকে নিয়ে গেল ওই বাড়ির পেছনে থাকা একটা বড় পুকুরের পাড়ে। পুকুরটা চারিপাশে শান বাঁধানো এবং খুব সুন্দর পুকুর। পুকুরের চারিপাশে ফুল গাছ দিয়ে ভরা এবং পুকুরের পানি এত স্বচ্ছ। আমি তখন সেই পুকুরে নামলাম। নামার পর আমার সেখানে গোসল করা হলো। আমাকে সমস্ত প্রসাধনী এবং যা যা দরকার সমস্ত কিছু দেওয়া হলো। পুরো পুকুর জুড়ে যেন পদ্ম ফুল ফুটে আছে, একদম পুরো বাগানের মতো। আমার কাছে সত্যি ভীষণ আশ্চর্য লাগছিল। তারপর আমাকে সেখান থেকে তোলা হলো এবং সেই জিন দুজন আমাকে নিয়ে আসলো আবার আমার কক্ষে। তারপর আমাকে সমস্ত কাপড়গুলো তেনারা পরিয়ে দিতে লাগলেন। সত্যি আমার কাছে সমস্ত কিছু অদ্ভুত লাগছিল। আমি একজন সাধারণ গ্রামের ছেলে, গরিব একজন মাঝি, কিন্তু এরকমটা যে আমার সঙ্গে হবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি মনে মনে ভাবলাম আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন হাতের চিমটি কাটলাম এবং সেই জিনগুলো আমাকে বলল এটা কোনো স্বপ্ন নয়, আপনি সত্যি এখানে আছেন এবং আমাদের সমস্ত উপভোগ করছেন, যত ধরনের আমাদের বিনোদন আছে, আপনি এখানে বসুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে। আপনি নিশ্চয়ই কোনো খাবার খাননি, তাই না? আমি তখন বললাম, হ্যাঁ, আমি এখন পর্যন্ত খাবার খাইনি। লোক দুটো তখন ওখান থেকে চলে গেল। পুরো রুমটা নীরব হয়ে গিয়েছে। আমি উঠে এদিক ওদিকে তাকাতে লাগলাম। আমি যেদিকেই যাচ্ছিলাম ওইখানের আলোটা সেদিকেই যাচ্ছিল, আর অন্য পাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। মশালের মতো এক ধরনের আলো জ্বালানো, তবে সেটা মশালের মতো দেখতে হলেও তার ভেতর থেকে যে আলোটা আসছে সেটা এক অলৌকিক আশ্চর্য রকমের নীল আলো। চারিদিকটা ভরে উঠছে এবং আমি যেখানে যাচ্ছি সেই পাশের আলোটাই জ্বলে উঠছে। খানিকক্ষণ বাদে আবার সেই দুজন দাসী সেখানে প্রবেশ করলো এবং তারা দুজন মেয়ে জিন। তারা আসার পর আমাকে বড় থানসাই করে বিশাল আকৃতির দুটো থানসা ভর্তি খাবার দিলেন এবং বললেন, এইগুলো খেয়ে নিন, খাওয়া শেষ হয়ে গেলে আমাদেরকে ডাক দিবেন, আমরা বাইরে আছি। আমি দেখলাম উড়ন্ত গ্লাসে বিশাল আকৃতির বড় বড় এক একটা গ্লাস এক একটা হাতের সমান হবে। একটার ভিতরে শরবত, অন্যটার ভিতরে পানি আমার সামনে এসে উপস্থিত হলো এবং তিনারা দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেলেন। এই ঘরে এর কোনো জানালা নেই, বাইরে কি হচ্ছে তা বোঝার উপায়ও নেই, শুধুমাত্র একটা দরজা এবং ঘরের ভিতরে নানান আকৃতির আলো। আমি সেখানে বসে সেই খাবারগুলো খেতে শুরু করলাম, কারণ খুব ক্ষুধা লেগেছিল এবং এই ক্ষুধা অবস্থায় এখানে এতগুলো খাবার আমি প্রায় অর্ধেকটার বেশি খেয়ে ফেললাম এবং আমরা তখন প্রচণ্ড খেতে পারতাম, সেটা আগেই বলেছি। এত পরিমাণ খাবার খেয়ে আমি নিজের তৃপ্তির ঢেকুর তুললাম। তারপর ভীষণ ক্লান্ত লাগছিল। আমি তাদেরকে বললাম জিনিসগুলো নিয়ে যেতে। তারা দুজন সেখান থেকে ওই জিনিসগুলো নিয়ে গেল। তারপর বাইরে রাত ছিল যেহেতু আমি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাদেরকে বললাম যে আমি বাইরে যাব, বাইরের পরিবেশটা দেখব। তেনারা দুজন জিন তখন আমাকে বাইরে নিয়ে আসলেন
এবং আমাকে রাস্তা দেখিয়ে বাইরে একটা বাগানের কাছে আনতেই আমি দেখলাম মায়াকে। মায়া কোনো সাধারণ মানুষ ছিলেন না, সে হচ্ছেন এই অঞ্চলের এই সর্দার, যাকে কিনা আমি খেয়া পার করে দিয়েছিলাম, সেই খেয়া পারকারী সর্দারের মেয়ে। সে বাগানে দাঁড়িয়ে ওইখানে থাকা দুজন জিনকে বকা দিচ্ছেন এই কারণ সেখানে থাকা ফুলগুলো এই মালি নষ্ট করে ফেলেছে, পানি দেননি সেই জন্য। আমি সেখানে পৌঁছে গেলাম এবং সে যখন এদিকে ফিরে তাকালো, তার কাজল মাখা চোখ, এরকম সুন্দর ঠোঁট আর এরকম সুন্দর গোল চেহারা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কারণ এরকম মেয়ে আমি আমাদের গ্রামে কখনো দেখিনি। এত সুন্দর এবং এত লাবণ্যময় কোনো মেয়ে হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না। মেয়েটি তখন দৌড়ে এসে এই পাশে ফিরে আমাকে তখন বকাঝকা করতে লাগলেন। তখন আমার সামনে থাকা সেই জিন্দুটি বললেন, ইনি হচ্ছেন আপনার বাবার মেহমান। আপনার বাবাকে বিপদ থেকে সেদিনকে রাত্রে যে উদ্ধার করেছিলেন তিনিই হচ্ছে ইনি, এবং আপনার বাবা ওনাকে এখানে নিয়ে এসেছে এবং ওনাদেরকে ঘুরিয়ে দেখাতে বলেছে সমস্ত অঞ্চল। তখন সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন, তবে তার ভাষা আমি বুঝতে পারলাম না। তারপর কিছুক্ষণ বাদে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ভালো আছেন? আপনার নাম কি? আমি তখন বললাম, আমার নাম করিম। আপনি? মেয়েটি বলল, আমি মায়া। আপনি তাহলে সেই লোক যে কিনা আমার বাবাকে সেদিনকে শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিলেন। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আপনি এখানে সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখুন, তবে আমার এই বাগানে প্রবেশ করবেন না। এই বাগানটা এখন মেরামত অবস্থায় আছে। আমার বাগানের ফুল ছিঁড়লে আমার খুব রাগ হয়। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। তারপর ওইখান থেকে আমি সেই জিনগুলোর সঙ্গে অন্য একটা জায়গায় হাঁটতে হাঁটতে চলে গেলাম। তবে মেয়েটির সেই সুন্দর রাগ মাখা চেহারা আর তার সেই সুন্দর চেহারা কেন যেন আমি ভুলতে পারছিলাম না। তার চেহারা অলৌকিক এবং অপরূপ সুন্দর। এরকম সুন্দর রূপবতী যুবতী আমি এর আগে কখনো দেখিনি আমাদের গ্রামে। তবে এটা যে জিন মেয়ে সেটা আমি বিশ্বাস করলাম, কারণ হচ্ছে পরীরা যে সুন্দর হয় এটা আমি অনেক গল্পে অনেক জায়গায় শুনেছি এবং সেটা আজকে স্বচক্ষে নিজের চোখে দেখলাম। আমি তখন ওইখান থেকে একটু এদিকে ওদিকে ঘোরাফেরা করে ঘরে চলে আসলাম। জিন্দুটা আমাকে বললেন, আপনি এখন থেকে যদি বের হন তাহলে এরকমভাবেই বের হবেন। আপনাকে ঠিক যেরকমভাবে নিয়ে এসেছে ঠিক সেরকমভাবেই এদিকে ওদিকে ঘোরাফেরা করবেন না, কারণ আপনাকে এখানকার কোনো জিনেরাই চেনে না। দেখলে ওরা হয়তো নানান ধরনের কাণ্ড করার চেষ্টা করবে। এইখানে আসার পর বেশ কয়েকদিন আমার এরকমভাবেই শুয়ে বসেই কেটে গিয়েছে। তবে মায়া আমি এটার সঙ্গে বারবারই আমার এখানে সেখানে দেখা হয়। সে দেখতে খুব সুন্দরী, বলা বাহুল্য তার মতো সুন্দরী আমি আমার জীবনে কখনো দেখিনি। যেমন তার রূপ তেমন তার চাহনি, তার সমস্ত যৌবন। তার দিকে তাকালেই আমার বুকের ভিতর কেমন যেন একটা বাড়ি মেরে ওঠে। তবে আমি সামান্য একজন মাঝি, এদের এই প্রাসাদে বা জিনেদের সঙ্গে এখানে আমি বেড়াতে এসেছি। তার বাবাকে আমি এক বিপদ থেকে উদ্ধার করেছিলাম, সেই সূত্রে এখানে আমি মেহমান হিসাবে এসেছি। এখানকার কোনো মেয়ের দিকে কুনজরে তাকানো আমার উচিত হবে না সেটা আমি জানি। আমি সাধারণ একজন মাঝি, আর মাঝি হয়ে এখানে এসে এরকম একটা কাজ করা অবশ্যই আমার উচিত হবে না। সেটা ভেবেই আমি তার থেকে আমার যে অনুভূতি ছিল সেগুলো চাপিয়ে রাখলাম। প্রায় 4-5 দিন হয়ে গিয়েছে এখানে এসেছি। প্রায় কয়েকবার তার সঙ্গে আমার এখানে ওখানে দেখা হয়েছে। এমনকি তার সঙ্গে দেখা হলে সে কেমন যেন আমাকে দেখে নাক সিটকাতো এবং আমাকে পছন্দ করতো না সেটা বুঝতে পারতাম। তার সঙ্গে 3-4 বার কথা হয়েছে। তার কথার চাচাং ভাব দেখে আমি ভাবলাম যে তার সঙ্গে কথা না বলাই উচিত। আমার সঙ্গে এখানকার যে মুরব্বী সর্দার আছেন তিনি 2 জন জিন সবসময় দিয়ে রেখেছেন এবং তারা আমাকে সবসময় সব বিষয়ে গাইড করেন। এই তো গতদিন তারা আমাকে পাশেরই একটা বড় সমুদ্রের পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসলেন এবং বললেন যে আপনি যেটা করতে চান আমরা আপনাকে সেটাই করাবো আর কি, এবং যেটা খেতে চান সেটা আপনার খেদমতে সবসময় হাজির হয়ে যাবে। ঠিক তাই, আমি বিছানায় বসে বসে যেটাই হাজির করতে বলতাম সেটাই ওরা কেমন যেন হাজির করতো এবং সঙ্গে সঙ্গে প্লেটকে প্লেট ভর্তি খাবার, ফলমূল, নানান ধরনের মিষ্টান্ন সেখানে চলে আসতো। আর ওইসব জিনেদের সঙ্গে বসে আমি গল্প করতাম। ওরা ওদের জিনেদের গল্প শোনাতো। ওরা বলতো এই জগৎ ভিন্ন এবং মানুষের জগৎ থেকে আলাদা। আমি সেটা কয়েকদিনই লক্ষ্যও করেছি। আমি দেখেছি এখানকার 3 বেলার আকাশ 3 রকম হয়ে যায়। রাত্রেবেলা যখন দেখি পুরো আকাশ থাকে ধবধবা এবং অন্ধকারের মধ্যেও ধবধবা একটা আকাশ, আমার কাছে দেখতে বেশ অদ্ভুত লাগে। বিকেলবেলা সম্পূর্ণ আকাশের রং একদম বেগুনি কালার হয়ে যায়।
সেদিনকে বেগুনি ওই রঙের ভিতরে ওই দুজন জিনের সঙ্গে আমি ওই বড় প্রাসাদের পেছন সাইডের যে বড় পুকুরের পাশের যে ঘাটটা আছে সেখানে বসে ওদের সঙ্গে গল্প করছিলাম। ওরা আমাদেরকে এখানকার পানি, মাছ, ফলমূল এবং নানান জিনিস সম্পর্কে আলোচনা করছিল, সমস্ত কিছুই বলছিল। তবে মেয়েটাকে দেখলে আমার বুকের ভিতরে কেমন যেন বাড়ি মেরে ওঠে। আমি এবং ওই দুজন জিন যখন সেখানে বসেছিলাম, ঠিক সেই মুহূর্তে সেখানে ওই মেয়েটি এসে উপস্থিত হলেন, মায়া, যার চেহারার মধ্যে আসলে এক ধরনের মায়া ছিল। আমি সাধারণ একজন মাঝি, তার দিকে তাকাতেও আমার ভয় লাগে। সে তখন আমাকে বলল যে বাবা আপনাকে এখানে নিয়ে এসেছে বলে আপনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন, এই জায়গাটা আমার, আপনি এখানে কেন এসেছেন বলুন তো। আমি তখন তাকে বললাম, আসলে আমি ওই জিন দুটোকে বলেছিলাম বলে এখানে নিয়ে এসেছে, তবে যে এটা আপনার জায়গা তা আমি জানতাম না, আমি চলে যাচ্ছি। মেয়ে দুজন তার সঙ্গে ছিল, সে দুজন হচ্ছে তার দাসী বা তার আশেপাশে থাকে সবসময়। সেই দুজন মেয়ে কেমন যেন আমার দিকে বারবার তাকায়। আমি দেখতে শুনতে মোটামুটি ভালোই সুদর্শন, সেই জন্য তাকায় নাকি আমি জানতাম না। মায়া আমাকে তখন বলল যে আপনি এখানেও আসবেন না, আপনি আমার যে মূল জায়গাগুলো আছে সেই জায়গা এড়িয়ে চলবেন। আমি ওইখানে থাকা ওই দুজন জিনকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন থেকে ওনার যেখানে জায়গা যেতে যেতে নিষেধ করবেন ঠিক সেখানে সেখানে আমাকে আপনারা নিয়ে যাবেন না। আর আমি তো আপনাদের এখানে আর কিছুদিনই আছি, আপনি আমার সঙ্গে এরকম আচরণ করেন কিসের জন্য? আমি তো আপনাদের এখানকার মেহমান। মেয়েটি বেশ খানিকটা ভেঙচি কাটলো এবং আর চোখে তাকিয়ে ওইখান থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আচমকা সে ওইখানেই অচেতন হয়ে পড়ে গেল। এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দৌড়ে সেই মেয়েটির কাছে গেলাম। আশেপাশের কিছু জিন ছিল যারাও এসে সেখানে এসে জড়ো হলো। আমি তখন তার কাছে গিয়ে দেখলাম সে একদম পায়ের বলে পড়েছে এবং পড়ে অচেতন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে এক ধরনের ফেনা বের হচ্ছে। এত সুন্দর একটা মেয়ে হঠাৎ করে এরকম অচেতন হয়ে পড়লো কি জন্য? আমি তার কাছে এগিয়ে গেলাম, কেউ তাকে ধরছিল না। আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে বললাম ওনার কি হয়েছে। আমি তার হাতটা স্পর্শ করলাম, কারণ তিনি একদম অচেতন অবস্থায় এরকমভাবে পড়ে গিয়েছিল। পা দুটো সোজা করে দিলাম, এমনকি ওইখানকার জিন দাসীরাও তার কাছে এগিয়ে যেতে সাহস করছিলেন না। আমি সঙ্গে সঙ্গে সেখানে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়া মাত্রই আমি তাকে ধরলাম। আমি বললাম আপনারা তাকে ধরুন, সে পড়ে গিয়েছে। মেয়েটির তখনও পুরোপুরিভাবে অচেতন হয়নি। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, তার মুখ দিয়ে গ্যাজা বের হচ্ছে। আমি তখন তাকে গিয়ে ধরলাম, ধরে আমার কোলের উপর তার মাথা রাখলাম। তার গা দিয়ে একটা অদ্ভুত সুঘ্রাণ বের হচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে ওরকমভাবে অসুস্থ হয়ে পড়ল কিসের জন্য সে বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই। সঙ্গে সঙ্গে সমস্ত জিনেরা বলল ওকে ধরবেন না, ওনাকে ধরবেন না। আমি বললাম কেন, কি হয়েছে? ওই জিনেদের মধ্যে একজন কিছু একটা বলতে গেল, ঠিক সেই মুহূর্তে শোরগোল শুনে প্রাসাদের ওই প্রান্ত থেকে সেই জিনটা উড়ে এসে আমার সামনে এসে দাঁড়ালেন। সেই মুরব্বী জিনটা, মানে হচ্ছেন মায়ার বাবা। তিনি এসে আমাকে বললেন যে এ কি করেছো তুমি, তুমি এটা কি করলে? আমি বললাম আমি কিছু করিনি, আমি সত্যি কিছু জানি না, উনি হঠাৎ করে এখানে এরকমভাবে পড়ে গেছেন। তখন সেই মুরব্বী জিনটা বললেন যে তোমাকে ওর স্পর্শ করা উচিত হয়নি। আমি তখন তাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বললাম কেন, কি হয়েছে, আমি কি কোনো বড় অন্যায় করে ফেলেছি? জিনটা তখন বললেন আসলে ঠিক তা না, ওর কাছে একটা রোগ আছে। যখন ওই জিনিসটা ওর উপর ভর করে বা ওই ভাইরাসটা যা কিনা ওর শরীরের মধ্যে আছে, ওইটা যখন ওর উপর ভর করে এবং ওর মুখ দিয়ে তখন গ্যাজা বের হয়। এটা অনেক বছর আগে ওকে এক জাদুকর অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের ফল। এবং সেই জাদুকর বলেছিল যে ওকে যদি কেউ স্পর্শ করে এটা হওয়াকালীন সময়ে, তখন তার মধ্যেও এই রোগটা ঢুকে যাবে এবং সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমি তখন সেখানে ওকে বললাম কি যে এটা আবার কেমন সমস্যা, এটা তো কোনো সমস্যা বুঝছি না, আর কিছুক্ষণের মধ্যে যদি মারাই যেতাম তাহলে তো আমি এতক্ষণ তাকে ধরে রাখতে পারতাম না, আমি তো ওকে অনেকক্ষণ ধরে ধরে রেখেছি। মেয়েটি তখনও অচেতন অবস্থায় রয়েছে, তবে সে শুনতে পাচ্ছিল এটা আমি জানতাম না। আমি তখন তাকে বললাম আমার যদি রোগ হয় হোক, একজন জিন এরকম বা একজন মানুষ এরকমভাবে পড়ে আছে, তাকে আমি এরকমভাবে ফেলে রাখবো, কেউ তাকে স্পর্শ করছে না, তার পায়ে নিশ্চয়ই সে ব্যথা পেয়েছে, হাতটা একদম পিঠের বলে পড়েছে। জিন লোকটি তখন বললেন যে তুমি জানো না, তুমি ওকে ছেড়ে দাও। আমি বললাম না, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, ওকে বিছানায় শোয়াতে হবে আর মুখটা পরিষ্কার করে দিচ্ছি, আপনারা সকলে সরুন। তারপর ওরা সকলেই সরে গেল। আমি তাকে কোলে তুলে নিলাম, কেউ তার কাছে আসছিল না। একজন রাজকুমারী হয়ে সে এরকমভাবে অসহায়ভাবে পড়ে আছে। আমি তাকে সেখান থেকে ধরলাম, ধরে আমি তাকে তার যে কক্ষটা ছিল সেই কক্ষর দিকে নিয়ে গেলাম।
সমস্ত জিনেরা তাকে দেখে সরে যাচ্ছিল। তারপর যখন তার কক্ষের ভিতরে ঢুকলাম, সত্যি এই কক্ষটা স্বর্গের থেকে কম কিছু ছিল না। এত সুন্দর একটা কক্ষ। আমি সেখানে তাকে শোয়াতেই তার চোখ খুলল এবং তার মধ্যে থেকে সেই জিনিসটা যেটা কিনা ভর করেছিল সেটা হয়তো সরে গিয়েছে অথবা কেটে গিয়েছে, সেটার ফল। বেশ খানিকক্ষণ সেখানে অচেতন অবস্থায় পড়েছিল, প্রায় আধা ঘন্টার মতো, এবং আমি তাকে নিয়ে অনেক চেষ্টা করলাম ওইখান থেকে ওঠানোর জন্য, কিন্তু কেউ তার কাছে আসছিল না। সঙ্গে সঙ্গেই আমি একটা পানির নিয়ে তার মুখটা পরিষ্কার করে দিলাম এবং সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে দেখলাম তখন মেয়েটা চোখ খুলল। চোখ খুলে সে একদম অচেতন অবস্থায় রয়েছে, মানে তার চেতবোধ কিছুই নেই, ওরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওই মুহূর্তে সঙ্গে সঙ্গেই আমার হাতে থাকা জগটা পড়ে গেল এবং পড়ে গিয়ে আমি সেখানে অচেতন হয়ে পড়লাম। আমার আর তেমন কোনো কিছু মনে নেই, কি হয়েছে আমার সঙ্গে বা কি হলো তাও আমি জানি না। বেশ খানিকক্ষণ পর আমার জ্ঞান ফিরল। কতক্ষণ পর জ্ঞান ফিরেছে আমি বলতে পারবো না, তবে মাঝখানে নিশ্চয়ই বেশ খানিকটা সময় কেটেছে। আমি জীবিত আছি এটা দেখে সমস্ত জিনেরা চমকে গেল, কারণ এর আগে যেসব দাসী এই অবস্থা থাকাকালীন সময় ওকে স্পর্শ করেছে অথবা ধরেছে, তাদের মধ্যে থেকে একজনও বাঁচেনি, সকলেই মরে গিয়েছে। তাহলে আমি কিভাবে বেঁচে গেলাম সেটা নিয়ে সকলেই কৌতূহল। আমি যখন উঠে বসলাম, সকলে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার দিকে এমনভাবে তারা তাকিয়ে আছে যেন কোনো আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। আমি দেখলাম পরিমেয়েটি মানে মায়া সেখানে উঠে হেলান দিয়ে বসে আছে। ওইখানেই একটা, যেখানে আমি পড়েছিলাম ঠিক সেখানেই পড়েছিলাম, কেউ আমাকে তোলেনি। আমার যখন জ্ঞান ফিরল তখন এখানকার দাসীরা দৌড়ে এসে সেই জিনি সর্দারকে ডেকে নিয়ে আসলেন এবং তারা ভেবেছিলেন যে আমি নিশ্চয়ই মারা গিয়েছি, আমাকে কেউ ধরতও না। তার মানে এখানকার এই সমস্যাটা বিরাট একটা সমস্যা। তখন সেখানে এসে আমাকে বসানো হলো, আমি উঠে বসলাম। বসার পর আমার ওই পাশে আশেপাশে যারা ছিল তারা ভয় পেয়ে গেল যে আমার মধ্যেও এরকম কোনো কিছু ঘটেছে কিনা। তবে আমি তাকে স্পর্শ করার পরে জীবিত ফেরত আসা প্রথম মানুষ। আজ পর্যন্ত প্রায় অনেক দাসী মারা গিয়েছে, অনেক বছর হয়েছে এই ঘটনাটা। তখন হচ্ছে গিয়ে সেই জিনের বাদশা আমার পাশে এসে বসলেন। বসার পর আমি সেখানে বসে আছি, সেখানে ওই মায়া বসে আছে পরিমেয়েটি। জিনের বাদশা তখন আমাকে বললেন যে তুমি কি একটা কাজ করে ফেলেছো তুমি জানো না, এর আগে যারাই ওকে স্পর্শ করেছে তারাই মারা গিয়েছে। আজকে থেকে প্রায় 96 বছর আগে, তখন ও খুব ছোট। আমি ওকে নিয়ে গিয়েছিলাম একটা জায়গায় পিকনিকে, এখান থেকে বেশ খানিকটা দূরে। তখন আমি এই রাজ্যে নতুন নতুন সবে বিয়ে করেছি এবং আমার সন্তান হয়েছে। ওই মুহূর্তে আমরা ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। ও বেশ ছোট। ঘুরতে যাওয়ার এক পর্যায়ে আমার যে স্ত্রী ছিলেন সেই স্ত্রী আচমকা তিনি একটা বড় ব্যাঙ ছিল, সেই ব্যাঙের উপর পা দিয়ে ফেললেন। আসলে সেটা ব্যাঙ ছিল না, সেটা ছিল এখানকার এক জিন জাদুকর, ওদিক দিয়ে যাচ্ছিল। আর আমরা যেখানে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিলাম মূলত ওইখানে যাওয়া সকলের জন্য নিষেধ, এবং ওইটা নিষিদ্ধ একটা অঞ্চল, যে অঞ্চলে কেউ প্রবেশ করতে পারবে না। সেই তান্ত্রিক ওই অঞ্চলে থাকতো এবং সেটা জাদুকর জিন ছিল। ওই জিনটি তখন হচ্ছে গিয়ে আমার মেয়েকে দেখে এবং দেখে এমন এক অভিশাপ দেয় এবং এক ভাইরাস আমার মেয়ের শরীরে ছড়িয়ে দেয়, যেটা কিনা আমার জন্য ছিল খুবই কষ্টের। এবং আমার স্ত্রীকে হচ্ছে সে বান মারে যাতে করে আমার স্ত্রীর আর পরবর্তী কোনো সন্তান জন্ম না হয়, এবং আমার সন্তান এরকম ভাবে যেন সারা জীবন ধুকে ধুকে মরে আর কি। বছরে প্রায় 10-12 বার এরকমটা হয়, প্রতি মাসেই একবার করে এরকমটা হয়, এবং তখন ওর কাছে কেউ যায় না। 2-3 ঘন্টা এরকম ভাবেই যেখানে হয় সেখানে পড়ে থাকে। তারপর যখন সম্পূর্ণরূপে ও উঠে নিজে থেকে নিজের ঘরে না আসতে পারে তখন কেউ ওকে ধরে না। নিজের ঘরে এসে ও সম্পূর্ণ পরিষ্কার হয়ে যখন একদম ফ্রেশ হয় তখনই ওর এই সমস্যাটা, ওকে স্পর্শ করলে কোনো সমস্যা হয় না, কিন্তু এর আগে ওকে স্পর্শ করলে সে সঙ্গে সঙ্গেই মারা যায়। এর আগে কয়েকজন দাসী ওর জন্য রাখা হয়েছিল, তারা জানতো না ঘটনাটা। স্পর্শ করা মাত্রই কয়েক সেকেন্ডের ভিতরেই তারা সেখানে মারা গিয়েছে। কিন্তু তুমি একমাত্র বান্দা যে কিনা এই জিনিসটা স্পর্শ করার পর, মানে আমার মেয়েকে স্পর্শ করার পর তার থেকে ফিরে এসেছো। আমি তখন বললাম যে এরকম একটা সমস্যা, এটা সমাধান নিশ্চয়ই আছে, এটা কিভাবে সমাধান করা যায়? তখন সেই জিনটা বললেন সমাধান একটা আছে, তবে সেটা অনেক দুর্গম এবং খুব কঠিন কাজ। আমি বললাম কেমন কঠিন কাজ? আপনি আমাকে বলুন, আমি সেই কঠিন কাজটি করতে চাই এবং কিভাবে সম্পন্ন করলে সেটা আপনাদের জন্য ভালো হবে এবং আমি ওকে আবার পুনরায় আগের মতো করে ফিরিয়ে নিয়ে আসতে চাই। ওই মুহূর্তে তখন সেই জিনটা বললেন যে ওকে একটা ফুল খাওয়াতে হবে, সেই ফুলটি এখানে পাওয়া যায় না,
সেই ফুলটি পাওয়া যায় আমাদের এই অঞ্চল থেকে অনেকটা দূরের একটি জায়গায়। সেই জায়গাটাকে মানুষ নরক বলে থাকে। সমস্ত জিনেরা সেখানে যেতে ভয় পায়। এমনকি সেখানে পৌঁছানো মাত্রই ওইখানকার কিছু আদি দৈত্য আছে এবং কিছু মাছ আছে। সেই মাছগুলো ওই সমস্ত জিনদেরকে খেয়ে ফেলে, আর সেই দৈত্যগুলো ওই জিনদেরকে ফিরে আসতে দেয় না। এর আগে অনেক জিনকে পাঠিয়েছি, কিন্তু কেউ সেখান থেকে সেই পবিত্র ফুল নিয়ে আসতে পারেনি, কারণ ওই লেকের মধ্যে কেউ যেতে সাহস করে না। আর সাহস কেই বা করবে তার প্রাণের বিনিময়ে? এখান থেকে 3টি অরণ্য পার হতে হয়। সেই অরণ্য পার হয়ে একটা বিশাল মরুভূমি পার হওয়ার পর সেখানে এক নদী আছে। নদী পার হওয়ার পর নদীর পাড়ে একদম পাহাড়ের মাঝখানে একটা সুন্দর স্বচ্ছ পানির লেক আছে। একটা বড় লেকের মধ্যে এক ধরনের ফুল ফোটে। ওই ফুলগুলো এখান থেকে নিয়ে আসতে হবে। তবে সেই ফুল এবং লেকের আশেপাশে পাহারা দেয় এক বিশাল আকৃতির দৈত্য। যে দৈত্য ওই ফুলগুলো যেই নিতে আসে তাকেই মেরে ফেলে। যদিও আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। যদি কেউ পৌঁছাতে পারতো তাহলে হয়তো আমার মেয়েটা এই যাত্রায় বেঁচে যেত। কতদিন এরকম ভাবে বেঁচে থাকবে আমি জানি না। তবে আমার একমাত্র মেয়ে এবং আমার স্ত্রীকে অভিশাপ দেওয়ার কারণে আমি এরপরে যতগুলো বিয়ে করেছি কোনো স্ত্রীর কোনো সন্তান হয়নি, শুধুমাত্র আমার কারণে। এবং আমি ওদিনকে ওই সামান্য তান্ত্রিককে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম। এটার দুঃখ আমি এখন পর্যন্ত পুষে রাখি। আমি তখন বললাম যে এরকমটাই যদি হয় তাহলে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি সেখানে যাব। আমি আল্লাহকে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমার সঙ্গে আমার মায়ের দোয়া আছে। আশা করি আমার কোনো সমস্যা হবে না। আমি রাজকন্যাকে বাঁচাতে চাই। তখন রাজকন্যা আমার দিকে তাকালো, মায়া আমার দিকে তাকিয়ে আছে। এখনো কথা বলতে পারছে না, কারণ ও ভীষণ ক্লান্ত ছিল। আমি তখন বললাম যে আমি ওকে বাঁচাবো। তখন সেই জিন বললেন, কেন তুমি তাকে বাঁচাবে? তুমি তাকে বাঁচিয়ে তোমার জীবনকে কেন? এটা তুমি পারবে না। শুধু শুধু তোমাকে আমি এখানকার মেহমান বানিয়ে এনে তোমাকে আমি এমনটা কখনোই করতে পারবো না। আমি তখন বললাম যে আমি রাজকন্যাকে ভালোবাসি, সেজন্যই আমি তার জন্য এমনটা করব। ভালোবাসার অনেক শক্তি আছে। আমি প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিনই আমি অনেক পছন্দ করে ফেলেছিলাম। আমি যদি এখান থেকে ফিরে আসতে পারি তাহলে আপনাকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে রাজকন্যার। আপনি যদি সেই শর্তে রাজি হন তাহলে আমি ওকে আবার পুনরায় স্বাভাবিক রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এবং সেটা আমি চেষ্টা করব। আর যদি মরে যাই তাহলে তো গেলাম। রাজকন্যা তখন কান্না করে ফেলল, কারণ ও হয়তো ভাবছে এতদিন আমাকে যে তুচ্ছতাচ্ছিল্য করেছে, প্রায় 10-12 দিন এখানে আমি এসেছি, ও আমাকে নানানভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে, অথচ আমি ওকে বাঁচানোর জন্য এমনটা করছি। হয়তো এজন্য ও কান্না করছে, নাকি অন্য কোনো কারণ জানি না। তবে আরেকটা কথা হচ্ছে, রাজকন্যা যদি আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে কোনো আপত্তি নেই। আমি এখান থেকে চলে যাব এবং ওকে আমার বিয়ে করতেও হবে না। আমি ওকে পছন্দ করি, ভালোবাসি, এই পর্যন্তই। তখন সেই জিনটা আমাকে এসে জড়িয়ে ধরল, বলল, তুমি আমার জন্য একবার তোমার জীবন ঝুঁকিতে ফেলেছ, আরেকবার আমি চাই না এটা করতে, তুমি করো না। আমি বললাম, আপনি সমস্ত ব্যবস্থা করুন, আমি আজকেই রওনা দিব। তারপর আমি নিজের কক্ষে আসলাম। আমি জানি না এরকম একটা সিদ্ধান্ত এখানে আসার পর কেন নিলাম, কারণ ওই জিন আমাকে সমস্ত ধরনের সাহায্য করতো সারা জীবন। শুধু কি তাই, আমাকে অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দিত। কিন্তু আমি সেই সমস্ত জিনিস না চেয়ে আমি চেয়েছি রাজকন্যাকে, যে কিনা একজন অসুস্থ পরী, এবং তার জীবন এইরকম ঝুঁকির মুখ থেকে উদ্ধার করে নিয়ে আসতে আমি চাই। রাজকন্যার খুব কষ্ট হতে আমি দেখেছি। তাকে যে আমি ভালোবাসি, সেই জন্যই হয়তো তাকে আমি বাঁচানোর জন্য সেখান থেকে লড়াই করব। আমি ওদিনকে রাত্রে বেশ খানিকক্ষণ চিন্তা করলাম কি করা যায়। পরের দিন সকাল হওয়ার পর আমার জন্য একটা গাড়ি বহর তৈরি করা হলো। সেখানে 4 জন জিন আমার সঙ্গে দিয়ে দেওয়া হলো। সেই জিনগুলো আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়েছেন, কারণ হচ্ছে তিনারা তাদের পরিবারকে অনেক বড় লোভ দেখিয়েছেন, যাতে করে আমার সঙ্গে গেলে আমরা 5 জনে গিয়ে সেখান থেকে সেই জিনিসগুলো নিয়ে আসতে পারি। অনেক অর্থের লোভ দেখিয়েছেন। তারা রাজি হয়েছে কারণ তারা দরিদ্র সৈনিক। তারা আমার জন্য যাওয়ার জন্য রাজি হলো, এবং আমাকে যে গাড়ি বহর করে যাওয়ার জন্য প্রস্তুত করা হলো, সেই গাড়ি বহরে আমি উঠে বসলাম। একটা 4 কোনা বাক্সের মতো একটা গাড়ি। সেই গাড়িটা বড় জঙ্গলের মাঝখান দিয়ে ওই বড় শহর পার হয়ে যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, এই জঙ্গল নিরাপদ। জঙ্গলটা পার হওয়ার বেশ খানিকক্ষণ পর একটা অদ্ভুত কালো এবং অন্ধকারচ্ছন্ন একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করব। ঠিক সেই মুহূর্তে 4 জন জিনের মধ্যে থেকে 4 জনই বলে উঠল, আমরা আর সামনে যেতে পারবো না, আপনাকে এরপরে একাই যেতে হবে, এবং এর পরের রাস্তা খুবই দুর্গম। এই জঙ্গলটা খুবই ভয়ানক,
এবং এখানে জিন খেকো অনেক ধরনের গাছ, এবং শুধুমাত্র গাছ নয়, অনেক পশু পাখি আছে যারা জীবিত সকলকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। সেহেতু এই ভরা ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে আমি যাব না। আপনি যদি একা যেতে পারেন তাহলে যান। এরপরে আমাদের বহনকারী ঘোড়াও হয়তো সামনের দিকে এগোতে চাইবে না, কারণ তাদেরও প্রাণের মায়া আছে, ভয় আছে। জঙ্গলটা খুব বেশি বড় না, 2টা অরণ্য পেরিয়ে এসেছি। 3য় অরণ্য খুবই ভয়ানক। এই অরণ্য শেষ হলেই আপনি একটা মরুভূমির দেখা পাবেন, এবং সেই মরুভূমির পরেই একটা নদী। নদীটা পার হওয়া মাত্রই ওই পাশে আপনি সেই লেকটা দেখতে পাবেন, যে লেকের ভিতরে সেই ফুলগুলো সুসজ্জিতভাবে রাখা রয়েছে। আপনি সেখান থেকে খুব নিরাপদে সেই ফুলগুলো নিয়ে আসবেন। আর হ্যাঁ, নদীর সাথে পার হওয়ার চেষ্টা করবেন না, কারণ এই নদীর ভিতরে রয়েছে বড় বড় দাঁতওয়ালা পিরানহা মাছ, যে মাছগুলো আপনাকে চিবিয়ে খেতে এক বিন্দুও সময় নেবে না। আপনি খুব শীঘ্রই সেই নদী পার হয়ে ওই পাশে যেতে পারলে সেটা আসার সময় আপনি নিয়ে আসতে পারবেন, এবং আপনি যদি সেই পর্যন্ত পৌঁছাতে পারেন তাহলে আপনি নিজেই সেখান থেকে খুব সহজেই ফেরত আসতে পারবেন। এই কথা বলার পর তখন তারা ওইখানেই অপেক্ষা করলো। আমি গাড়ি থেকে নামলাম এবং আমি তাদেরকে বললাম, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। তেনারা বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই অপেক্ষা করছি আপনার জন্য। আমি যখন ওই রাজ দরবার থেকে বের হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাকে এই রাজা, মানে যে বাদশাহ ছিলেন, তিনি আমাকে একটা তরোয়ার দিয়েছিলেন। বলেছিলেন, এটা একটা জাদুকরী তরোয়ার, এটা তোমার সাহায্য করবে আশা করি, যতটুকু তুমি ওইখান থেকে বেঁচে থাকতে পারো। আমি সেই জিনিসটা নিয়ে ওইখান থেকে আমার কোমরে তরোয়ারের সেই ইয়েটা বেঁধে জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। জঙ্গলের এই পাশটা ছিল সম্পূর্ণ দিন, আর এই জঙ্গলের ভিতর ছিল সম্পূর্ণটা রাত, একদম অন্ধকার। আমি সেই অন্ধকারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হাতে ছিল একটা হারিকেন নিয়ে হেঁটে যাচ্ছি। বেশ খানিকটা পথ যেতেই দূর থেকে একটা জন্তু এসে আমার উপর আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু আমি যখনই আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়তে শুরু করলাম, কেন যেন জন্তুটা সেখান থেকে পালিয়ে গেল। তারপর আমি আরেকটু পথ সামনে যেতেই বিশাল এক গাছকে নড়তে দেখলাম। গাছ তো বাতাস ছাড়া নড়ে না, তাহলে এই গাছটা এরকমভাবে নড়ছে কিসের জন্য? আমি সেখানে যেতেই সেই গাছটা আমার দিকে তেড়ে আসলো, এবং তেড়ে এসে আমাকে একটা ডালপাতা লতা দিয়ে পেঁচিয়ে ধরলো। ধরে যখন তার মুখের কাছে নিল, তখনই সে বমির মতো করে কিছু একটা করে সেটা ফেলে দিল আমাকে, এবং ফেলে দেওয়া মাত্রই আমার হাতে থাকা ল্যান্টিনটা নিভে গেল। অন্ধকারের মধ্যে আমি এদিক ওদিকে হাতড়ে বেড়াচ্ছি। আমি সোজা পথেই হাঁটতে শুরু করলাম। আমি জানি এই পথের মধ্যে দিয়ে গেলেই হয়তো সামনে আমি আলো দেখতে পাবো। অনেকটা পথ হাঁটলাম, মাঝখানে আর কত কিছুর সঙ্গে দেখা হয়েছে আমি জানি না, তবে আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়তে পড়তে আমি এই জঙ্গলটা পার হয়ে গেলাম। জঙ্গল পার হতেই একটু সামনে আগানো মাত্রই দেখলাম এই জঙ্গলের ভিতরেই শুধুমাত্র আলো, আর কোথাও কোনো আলো বা অন্ধকার নেই। সম্পূর্ণ জায়গাটা কেমন যেন স্যাঁতসেঁতে, এবং এটা দিন নাকি রাতের সন্ধিক্ষণ তা আমি জানি না। আমি এই জঙ্গল থেকে বের হতেই একটা মরুভূমির দেখা পেলাম। মরুভূমির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। মরুভূমি পথে আমার হাঁটার কোনো অভিজ্ঞতা নেই। আমি সামান্য গ্রামের একজন মাঝি। আমি জানি আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, এবং তিনিই আমাকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন, এবং আমাকে এগিয়ে যেতে হবে এই বড় বিরান মরুভূমি পার হয়ে। আমি বেশ কয়েকটা পথ সামনে আগালাম। সামনে আগানোর পর মরুভূমির মাঝখানে একটা বিশাল কুয়া এবং তার পাশে একটি ঘর দেখতে পেলাম। আমি জানি না এখানে এই ঘর বা কুয়া থেকে আসলো। আমি যখন কাছে এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়া মাত্রই আমি দেখতে পেলাম সম্পূর্ণ জায়গাটা বিরান এবং খুবই অন্যরকম জায়গা আর কি। আমি যখন সেটার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম সেখানে কেউ নেই, কিন্তু ঘরের ভিতরে আলো জ্বলছে, একটা আগুনের মশাল জাতীয় কোনো কিছু একটা জ্বালানো সেখানে। তার মানে বুঝতে পারলাম এখানে কেউ একজন থাকেন। আমি যখনই ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে একটা বিশাল আকৃতির দাঁতওয়ালা জন্তুর মতো দেখতে লোক বেরিয়ে আসলেন। তার দাঁতগুলো এত বিশাল, মাথায় বড় শিং রয়েছে। শুধু কি শিং, তার চেহারার দিকে তাকালে যে কেউ ভয়ের সঙ্গে সঙ্গেই ওখানে হার্ট ফেল করবে। কিন্তু আমি তাকে দেখে ভয় পেলাম না। আমি তখন আল্লাহর নাম নিয়ে বললাম, আপনি আমাকে কি আজকে রাত্রে এখানে আশ্রয় দিতে পারবেন? লোকটি তখন বললেন যে, তোর তো সাহস কম নয়, এখানে তুই এসেছিস কোন সাহসে? আজ পর্যন্ত এখানে যত জিন এসেছে তারা কেউ এখান থেকে ফেরত যেতে পারেনি, তুই তাহলে এখানে কিভাবে প্রবেশ করলি? ওই মুহূর্তে সেই লোকটি, তাকে দেখতে জিন নাকি অন্য কোনো কিছু আমি জানি না, বা সে কোন ধরনের পশু পাখি তাও আমি বলতে পারবো না, তিনি তখন আমার দিকে এগিয়ে আসলেন, এবং আমি তখন তাকে বললাম, আমি কোনো জিন নই, আমি মানুষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ প্রাণী। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছেন, এবং আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব।
এই কথা বলতেই তিনি থেমে গেলেন। বললেন, একটা মানুষ এখানে কি করছে? আর তোর তো সাহস কম নয়, জিনেরা এখানে আসতে সাহস পায় না, সেখানে একজন মানুষ হয়ে তুই এখানে? আমি তখন বললাম, আমার ভালোবাসার জন্য আমি এখানে এসেছি। আমার রাজকুমারী মায়া, সে অসুস্থ, আমাকে যেতে হবে এই মরুভূমি পার হয়ে সামনের সমুদ্র পথে। সেখান থেকে পার হয়ে আমাকে সেই পদ্ম ফুলটা নিয়ে আসতে হবে, যা ওকে খাওয়ালে ও সুস্থ হয়ে উঠবে। ওই মুহূর্তে সে কেমন যেন একটু চুপসে গেল এবং আমার দিকে তাকিয়ে বলল, তুই একজন মানুষ হয়ে একজন জিনকে ভালোবাসিস, কিন্তু সেটা কিভাবে? আমি তখন সমস্ত কথা তাকে বললাম এবং বলার পর বলল কি যে বুঝতে পেরেছি, তার মানে তুই ভালোবাসার জন্য এখানে এসেছিস, কোনো অর্থ সম্পদ বা এই জিনিসের জন্য নয়, তাই না? আমি বললাম, হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। সে তখন একটু কেমন যেন ইমোশনাল হয়ে গেল এবং বলল যে আমিও একটা দৈত্যকে ভালোবাসতাম। সে একটা দৈত্য নিয়েছিল, একটা মেয়ে দৈত্য, তাকে আমি পছন্দ করতাম। সে মারা গিয়েছে। আমি তাকে ছাড়া এখন এখানে একা বসবাস করি। এই পুরো মরুভূমিতে কোনো জিন আসে না, কারণ তারা ভয় পায় যদি ভুলে কোনো জিন চলে আসে তাহলে আমার হাত থেকে তারা বাঁচে না। তবে তুই যেহেতু ভালোবাসার খাতিরে এই পর্যন্ত এসেছিস, আমি তোকে সাহায্য করব। তোকে আগামীকালকে এই মরুভূমি পার করে দিব। মরুভূমির এখানে অনেক ধরনের খতরা আছে, সেই খতরা আমি তোকে একদম পার করে সেই সমুদ্রের পার পর্যন্ত দিয়ে আসবো। ওর পরে আমি আর দিয়ে আসতে পারবো না, কারণ আমার ক্ষমতা ওই পর্যন্তই। ওর পরে গেলে আমি মারা যাব, কারণ আমি পানি সহ্য করতে পারি না। আমি তখন বললাম, এই যে সামনে যে বড় একটা পানির কুয়া, ও তখন বললো, এই পানিটুকুই আমার জন্য, এজন্যই আমি এখানে থাকি। এই পানিটুকুতে আমি থাকতে পারি, কিন্তু স্বাভাবিক কোনো পানিতে আমি যেতে পারি না। এই পানির মধ্যে অনেক ধরনের জিনিস আছে যা কিনা আমার জন্যই শুধুমাত্র প্রযোজ্য। তুই এখানে আজকে বিশ্রাম কর। আমি তখন তাকে বললাম, আপনি আমাকে ওয়াদা করুন যে আপনি আমাকে রাত্রে খাবেন না, এমনকি কালকে নিরাপদে আমাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিবেন। তিনি তখন বললেন যে তুই আমাকে বিশ্বাস করলি না, তাই না? আমার যদি খাওয়ারই হতো তাহলে তোকে আমি এখনই খেয়ে ফেলতাম। আমি তোর জন্য অপেক্ষা করতাম কিসের জন্য বলতো? আমি তখন বললাম, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি বেশ ভালো একজন। আচ্ছা, আপনারা কোন গোত্র? তিনি তখন বললেন, এগুলো বলা নিষেধ, আমি বলতে পারবো না। আমাদের এই গোত্রের কিছু লোকই এখন বেঁচে আছেন, আর কেউ বেঁচে নেই। আমরা বিলুপ্তির পথে প্রায়। তবে আমরা এরকম জায়গায় বসবাস করি যেখানে কেউ আনাগোনা থাকে না। কোনো জিন আসলে আমরা তাকে শিকার করে খাই। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর সে আমাকে ওইখানে বিশ্রাম করার জন্য শুতে দিলেন। আমি সেখানে বিশ্রাম করলাম এবং সারা রাত আমার একটুও ভয় লাগেনি, কারণ তিনি আমাকে ওয়াদা করেছেন যে আমাকে কাল ওই নদীর পার পর্যন্ত দিয়ে আসবেন। পরের দিন সকাল হলো। সকাল হওয়ার পর দেখি উনি আমার জন্য খাবার প্রস্তুত করে রেখেছেন। বড় দুটো মরুভূমির জীব ধরে নিয়ে এসেছেন এবং সেটা কাঁচা অবস্থায় তিনি খাচ্ছেন। আমি তখন বললাম, আমি এই ধরনের খাবার খাই না, আমাদের খাবার ভিন্ন। আমি সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। আপনারা অনেক শুকরিয়া, আপনি আমার উপকার করেছেন খাবার জন্য। তিনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খাবার খাও, আর আমি এটা খেয়ে বাইরে বের হয়ে আসছি। সে যখন খাচ্ছিল, কাঁচা মাংসগুলো একদম চিবিয়ে খাচ্ছিল। দেখতে কি বিভৎস লাগছিল। যদি কোনো জিন আসতো তাহলে সেই জিনকে হয়তো এ চিবিয়ে খেত। খাওয়া দাওয়া শেষ করে সে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর সে আমাকে বলল, চলো তোমাকে নিয়ে যাই, তুমি আমার কাছে এসে এখানে দাঁড়াও। আমি তখন তার কাছে গিয়ে দাঁড়ালাম। সে তখন আমাকে তার হাত দিয়ে ধরলো ভালো মতো। তার হাতটা বিশাল ছিল। সে ধরার পর আমি তখন সেখান থেকে দেখলাম শূন্যে ভেসে যাচ্ছি এবং অনেকটা উপরে উঠে গিয়েছি। পথ পার হতেই অনেকটা দূরে এসে আমি দেখলাম সেই নদীর পাড়ে সে আমাকে নিয়ে আসলো এবং যাত্রাপথে আমি বেশ কিছু বিষাক্ত সাপ এবং বেশ কিছু বড় বড় পাখির সন্ধান পেলাম, যারা কিনা আমাকে এখানে গিলে খেয়ে ফেলতে পারত। প্রায় ততদিনে একদিনের বেশি পার হয়ে গিয়েছে। আমি সেই নদীর পাড়ে এসে দাঁড়ালাম। তখন সেই দৈত্যটি বলল, এরপরে আমার যাওয়ার অনুমতি নেই, তবে তোমাকে একটা বিষয়ে আমি সাহায্য করতে পারি। এই নদীতে অনেক বিষাক্ত মাছ আছে এবং তারা তোমাকে একদম জ্যান্ত গিলে খেয়ে ফেলতে পারবে। তার জন্য তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে আমার এক পরিচিত বন্ধু আছে। সেই পরিচিত বন্ধুকে তুমি যদি কিছু জিনিস দিতে পারো এবং ওয়াদা করে যদি তুমি তাকে সেই জিনিসগুলো দেবে, তবে মাত্র সে তোমাকে পারাপার করে দিবে। আমি তখন বললাম, কি লাগবে? তখন সে বলল, ও 2টা বকরি এবং এই জাতীয় কিছু খাবার যদি ও পায় তাহলে ও নিশ্চয়ই এমনটা করবে। আমি তখন বললাম, তুমি আমার জন্য কি সেগুলো ম্যানেজ করতে পারো? সে তখন বললো, ম্যানেজ করতে পারবো, কিন্তু এখন পাওয়া যাবে না। এখন খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তোমার হাতে সময় নেই। তুমি সাবধানে থেকো। তুমি তাকে বলো যে তুমি তাকে দিবে, তবেই সে সাহায্য করবে। আমি তখন ওইখানে দাঁড়িয়ে রইলাম এবং সেই দত্তটা এখান থেকে চলে গেল।
বেশ খানিকক্ষণ পর ওর শিখিয়ে দেওয়া আমি সেই বার্তাটি যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে বড় একটি জাহাজের মতো নৌকা এসে উপস্থিত হলেন এবং তার মধ্যে একটি মানুষের মতো লোক দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটি দেখতে হুবহু আমার মতো। আমি তখন তাকে বললাম, আমাকে অমক পাঠিয়েছে নদীটা পার করে দেওয়ার জন্য, আপনি কি এই নদী আমাকে পার করে দিতে পারবেন? তিনি তখন বললেন, আমাকে অমক অমক জিনিস দিতে হবে, সেই জিনিসগুলো তুমি দিতে পারো তাহলে অবশ্যই পারবো, আমি অন্য কারোর কথা শুনি না। আমি বললাম, আপনাকে দেখতে একদম আমার মতো কিসের জন্য? সে বলল কি যে আমি যাকে দেখি তার মতো রূপ ধারণ করতে পারি, সেহেতু এই পথ পার হতে গেলে এটা দেওয়া লাগবে। আমি তখন বললাম, তুমি কি এই মরুভূমি এবং ওই জঙ্গল পার হয়ে ওই পাশে আসতে পারবে? সে তখন বলল, আমি এই জঙ্গলের সীমানা পর্যন্ত যেতে পারবো, ওইখান থেকে তুমি দিতে পারবে আমাকে? আমি বললাম, হ্যাঁ পারবো। ও তখন বলল, আজ পর্যন্ত এখানে এরকম জ্যান্ত খাবার এসে ফেরত যায়নি, আমার তোমাকে দেখে লোভ হচ্ছে, কিন্তু তুমি যেহেতু অমক দৈত্যের কথা বলেছ, সেহেতু তোমাকে পার করিয়ে দিতে হবে, তুমি উঠে এসো। তারপর দেখলাম আমি কোনো সাপোর্ট ছাড়াই শূন্যে ভেসে সেই নৌকার উপর উঠে দাঁড়ালাম এবং সে তখন নৌকাটা চালাতে শুরু করলো। আমি এই পাশ ওই পাশ দেখি শত শত মাছ আমাদের এই নৌকাকে খাওয়ার চেষ্টা করছে। তবে এই অলৌকিক শক্তি আছে তার, এই শক্তির বলে সে হয়তো এমনটা আমাকে করতে দিচ্ছে না। অনেকটা পথ পেরোনোর পর ওই প্রান্তে যখন আমি সেখানে দাঁড়ালাম, দেখলাম দুই পাহাড়ের মাঝখানে খুব সুন্দর একটা লেক রয়েছে এবং তার মাঝখানে রয়েছে এক পদ্ম পুকুর। সেই পুকুর থেকেই আমাকে বেশ কিছু পদ্ম এখান থেকে নিতে হবে। আমি তখন তাকে বললাম, ভাই তুমি এখানে দাঁড়াও, আমি নিয়েই ফিরে আসবো। তখন সে বলল, খবরদার, এখানে দৈত্য আছে, যে দৈত্য তোমাকে এই জায়গা পর্যন্ত পৌঁছাতে দেবে না। তুমি এই জিনিসটা নিয়ে যাও এবং এই জিনিসটা যখন ওকে দেখানো মাত্রই ও তোমাকে সেখান থেকে ওই ফুলগুলো আনতে দিবে। আমি তখন বললাম, এই জিনিসটা কি? ও তখন বলল, এই জিনিসটা হচ্ছে এখানকার বিশেষ এক ধরনের জিনিস, যা কিনা তুমি দেখানো মাত্রই ও তোমাকে ছেড়ে দিবে এখানে। আমি তখন ওই জিনিসটা ওর কাছ থেকে নিলাম। জিনিসটা দেখতে অনেকটা পাথরের মতো ছিল, পাথরটা চকচক করছিল। আমি তখন সেই জিনিসটা নিয়ে সেই পুকুরের পাশে গেলাম। পাশে যাওয়া হবে মাত্রই পেছন থেকে দুটো দৈত্য আমার দিকে দৌড়ে আসলো। তাদের উচ্চতা ছিল আমার থেকে প্রায় 10-15 গুণ বেশি এবং তারা এসে সঙ্গে সঙ্গেই আমাকে ধরতে যাবে। ঠিক সেই মুহূর্তে আমি এখানে আসার সেই পাশকৃত পাথরটা যখন তাকে দেখানো মাত্রই সে তখন বলল কি যে, ঠিক আছে, তুমি এখানে আসার অনুমতি নিয়ে এসেছো, এগুলো নিয়ে তুমি চলে যাও। আমি তখন সেখান থেকে দুটো ফুল যেটা ছিল সেই ফুল দুটো নিলাম এবং আরেকটা নিয়ে মোট 3টা ফুল নিয়ে একত্রিত করার পর আমি তখন তাদেরকে বললাম, তোমাদেরকে শুকরিয়া দৈত্য ভাই, তোমরা আমাকে সাহায্য করেছো, আর আমি যে একজন মানুষ তা নিয়ে তোমাদের কোনো সংশয় আছে? জিনটি তখন বললেন যে, না, আমাদের কোনো সংশয় নেই, তুমি যেহেতু অনুমতি নিয়ে এসেছো সেহেতু তুমি নিরাপদে ফিরে যাও। তারপর আমি সেই বড় নৌকার কাছে এসে পৌঁছানো মাত্রই সেই জিনিসটা আমি তার কাছে আবার ফেরত দিলাম এবং তিনি বললেন, তুমি বেশ সৎ এবং নেক একজন মানুষ। আজ পর্যন্ত যত জিন এখানে এসেছেন প্রত্যেকেই মিথ্যা কথা এবং ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। অবশ্যই সেই সমস্ত জিনদেরকে আমরা সাহায্য করিনি আর করিও না, আমরা তাদেরকে চিবিয়ে খাই। তারপর সেই লোকটি আমাকে সেই বড় নদীটা পার করে দিলেন। পার করে দিয়ে এই প্রান্তে আসার পর আমাকে বললেন, তোমার ওয়াদা কিন্তু মনে রেখো। মানুষদেরকে আমি বিশ্বাস করলাম, আজ পর্যন্ত কোনো জিনকে বিশ্বাস করিনি, কারণ জিনরা বিশ্বাসঘাতক হয়। আমি তখন তাকে বললাম, আমি ওয়াদা করলাম ভাই, তোমাকে যা যা ওয়াদা করেছি সেই সমস্ত কিছু আমি তোমাকে দিব এবং তুমি আমার ওইখানে অপেক্ষা করো, ঠিক আছে? তারপর আমি সেখানে আসার পর সেই দৈত্যের দেখা পেলাম যে কিনা আমাকে আশ্রয় দিয়েছিল। আমি সেখান থেকে সেই দৈত্যের পিঠে চড়ে একদম মরুভূমির শেষ প্রান্তে ওই জঙ্গলের কাছাকাছি এসে আমাকে নামিয়ে দেওয়ার পর বলল কি যে, তুমি সাবধানে যেও ভাই, তোমার ভালোবাসার জয় হোক। তারপর আমি সেই জঙ্গল দিয়ে যখন আসছিলাম, পদ্ম ফুল থেকে কেমন যেন একটা আলো বের হচ্ছিল এবং সেই আলো যখনই কেউ দেখছিল, দেখা মাত্রই তারা সেখান থেকে সরে যাচ্ছিল। তার মানে এই পদ্ম ফুলে বিশেষ এক ধরনের গুণ আছে, যেই গুণের ফলে ওরা এখান থেকে সরে যাচ্ছে এবং কাছে আসতে পারছে না। আমি যখনই 3 দিন পর ওই জঙ্গলের পাশ থেকে বের হওয়ার পর ওইখানে থাকা জিনগুলো আমাকে দেখে অবাক হয়ে গেল এবং বলল, তুমি ফুল নিয়ে এসেছো? তখন আমি বললাম, হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে 2জন জিন দ্রুত এখান থেকে আমাকে নিয়ে চলো আর 2জন জিন এখানে অবস্থান করো, আমি খুব শীঘ্রই এখানে ফিরে আসব। তারপর সেই 2জন জিন আমাকে বাতাসের সঙ্গে উড়িয়ে মূল প্রাসাদের সেখানে নিয়ে আসার পর আমি যখন সেই ফুল 3টি তার হাতে দিলাম,
সেই বড় জিন সর্দার, তিনি ওইখানে থাকা একজন নারী জিন যে কিনা এই চিকিৎসা করবেন, তিনি তখন সেই ফুলটি একটা পেস্ট তৈরি করে রাজকুমারীকে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়া মাত্রই তিনি তখন একদম সুস্থ হয়ে উঠলেন এবং বললেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, সে একেবারে সুস্থ হয়ে উঠেছে। আমি তখন সেই সর্দারকে বললাম, আমি দুজনকে ওয়াদা করে এসেছি, তাদেরকে এই জিনিস দিতে হবে। তখন সেই জিনের সর্দার বললেন, অবশ্যই সেগুলো দেওয়া হবে, তুমি কি কি প্রয়োজন সেটা বলো। আমি তখন বললাম 100টা মেষ লাগবে, আর সেই সঙ্গে আরও বেশ কিছু দিনের খাবার, সমস্ত লিস্ট তার হাতে দিলাম। তারপর জিনেদেরকে সেই জিনিসগুলো আনতে পাঠানো হলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই জিনিসগুলো এসে উপস্থিত হলো। আমি সেই জিনিসগুলো নিয়ে সেই জঙ্গলের প্রান্তে পৌঁছে গেলাম এবং সে আমাকে যা বলে ডাকতে বলেছিল আমি তাই বললাম। বলা মাত্রই সেই জায়গাটা একদম আলোতে ভরে গেল এবং সেই দৈত্যটি, যেখানে দেখতে আমার মতোই ছিল, সে তখন সেখানে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হওয়া মাত্রই সে বলল, তোমাকে আমরা বিশ্বাস করলাম এবং আজকে থেকে মানুষের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন হলো, মানুষের সংযোগ আমাদের সঙ্গে লেগে থাকবে এবং তুমি এই জিনিসগুলো দিয়ে তোমার বিশ্বাস রক্ষা করেছ। তারপর আচমকা সমস্ত মেষ এবং যা যা ওয়াদা করেছিল প্রত্যেকটা জিনিস সেখান থেকে গায়েব হয়ে গেল। তারপর আমি ফিরে আসলাম প্রাসাদে। প্রাসাদে ফিরে আসা মাত্রই আমি সেই বড় সর্দারের সঙ্গে কথা বলছিলাম। সর্দার তখন বললেন, তুমি তোমার ওয়াদা পূরণ করেছ এবং আমার ওয়াদা পূরণ করার পালা এবার। তখন আমি বললাম যে ঠিক আছে। ওই মুহূর্তে সেই পরী মেয়েটি মানে মায়া আমাকে দেখে বললেন, আমি একজন মানুষকে কখনোই বিয়ে করতে পারবো না, আর ওকে আমি কখনোই বিয়ে করব না। তখন সেই সর্দার বললেন যে ও তোর জীবন বাঁচিয়েছে, আর ও তোকে কিভাবে স্পর্শ করেছিল মনে আছে, যে তোর জন্য এতটা করতে পারে, এই বড় বড় এই বড় জঙ্গল, নদী এবং সমস্ত কিছু পার হয়ে ও তোর জন্য এই সমস্ত কিছু করেছে। এই মুহূর্তে তখন সে বলল, আমি সমস্ত কিছুই জানি, তবুও আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ ও সামান্য একজন মানুষ। এরপরে আমি বললাম কিছু ঠিক আছে, ও যেহেতু আমাকে চায় না, কিন্তু আমি তোকে পছন্দ করি, ওকে ভালোবাসি, এটা নিয়েই হয়তো সারা জীবন থাকবো। আমি এখনই এখান থেকে চলে যেতে চাই, আমি এখানে আর থাকতে চাই না। তারপর ওকে বোঝালো না কি করলো আমি জানি না। ওইখান থেকে ওই জিন সর্দার আমাকে বললেন, শোনো মাঝি, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমার দুয়ার সবসময় তোমার জন্য খোলা থাকবে, তুমি আজীবন আমার সাহায্য পাবে, আমার মেয়েকে তুমি রক্ষা করেছো, এমনকি আমার বংশ রক্ষা করেছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তারপর ওদিনকে ওইখানের রথে চড়ে আমি এখান থেকে চলে আসি, কারণ ওইখানের এক মুহূর্ত থাকার মতো পরিবেশ আমার ছিল না। আমি জানি যে ওরকম একটা সুন্দরী মেয়েকে আমি কখনোই পাবো না। আমি কি ভালোবাসতাম, সেই ভালোবাসা নিয়ে আমি এখান থেকে ফিরে আসি। ফিরে আসার পর আর আমি সেখানে যাওয়ার কোনো কথা চিন্তাও করিনি বা চিন্তা কখনো করবো না। আমি জানি জিন মেয়েটি হয়তো তার নিজস্ব পছন্দ আছে, অথবা সে আমার মতো একজন মানুষকে কেন বিয়ে করবে। তবে আমি ভালোবেসে তার জন্য এমনটা করেছিলাম, এত বড় ঝুঁকিটা নিয়েছিলাম। আমি জানি না সে আমাকে কেন এরকমভাবে প্রত্যাহার করলো বা প্রত্যাখ্যান করলো, তবে যা করেছে ভালোর জন্যই করেছে। এরপর থেকে সেই জিনের ছায়া আমার উপরে আছে এবং সেই জিন সবসময় আমার উপর তার হাত এবং নজর রেখেছেন। এখন পর্যন্ত আমাকে তিনি সব ধরনের সাহায্য সহযোগিতা করেন এবং আমি বড়লোক হয়েছি, আমার অর্থ সম্পদের কোনো কমতি নেই, কিন্তু আমি তাকে এখন পর্যন্ত মিস করি, তাকে এখন পর্যন্ত ভালোবাসি। কিন্তু সে কেন সেদিনকে আমাকে ভালোবাসতে না করে দিল আমি জানি না। হয়তো তার আমাকে পছন্দ হয়নি, কিন্তু আমি তো তাকে ভালোবাসতাম। ভালোবাসাটা আজীবন এরকমভাবেই থেকে যাবে এবং আমি চাই না তার সঙ্গে দেখা করতে। ওই ঘটনার পর আমি আর কখনোই কোনোদিনই ওই জগতে ফিরে যাইনি, কিন্তু অনেক জিনেরা আমার সঙ্গে দেখা করতে এসেছে এবং আমাকে তারা সাহসী বীর বলতো। এই ছিল আমার ঘটনা। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।